স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি কেউ আগে আমার ক্লাস করছেন? জি স্যার। আচ্ছা। অনেকে স্যার ফার্স্ট ইয়ারে স্যার আপনার ক্লাস করছেন। আচ্ছা আচ্ছা। আজকে আমরা এভিডেন্স অ্যাক্টের ক্লাস করব। আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। ইঙ্গিতবাহী প্রশ্ন কি? সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা যায়? এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন থাকবে বৈরী সাক্ষী কি? বৈরী সাক্ষীর সাক্ষ্যগত মূল্য নির্ধারণ করা। আচ্ছা, আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হলো, ফার্স্টে প্রশ্নটা কি বলেছি আমি? ফার্স্টের প্রশ্নটা কি বলেছি? স্যার ইঙ্গিতবাহী প্রশ্ন কি? সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? আচ্ছা, ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে যেটা ইংলিশ অর্থ হলো লিডিং কোশ্চেন। ইঙ্গিতবাহী প্রশ্নে বলতে বোঝায় যে প্রশ্নের মধ্যেই আপনার উত্তর লুকায়িত আছে, অথবা যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, এটাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। যেমন ধরেন আপনি একটা সাক্ষী কাঠগড়ায় উঠছে, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো তাকে খুন করতে দেখেছেন। এখানে বোঝা যাচ্ছে যে আমি আসলে কি চাচ্ছি ওনার কাছ থেকে। এই যে উনি হয়তো বলতে পারে হ্যাঁ দেখেছি বা না দেখিনি, এমন প্রশ্ন করা যাবে না। ওনাকে প্রশ্ন করতে হবে আপনি কি দেখেছেন, অর্থাৎ যেই প্রশ্নের ভিতরে আপনি বুঝতে পারছেন যে উত্তর লুকায়িত আছে, যে আপনি তাকে চুরি করতে দেখেছেন, আপনি তাকে সেখানে তো যেতে দেখেছেন, এই ধরনের প্রশ্নকে বলা হয় ইঙ্গিতবাহী প্রশ্ন। আচ্ছা, জবানবন্দিতে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না? জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি, এটা বুঝেন তো? আচ্ছা, এটা তাও আমি একটু বলে দিচ্ছি। জবানবন্দি হলো আমি যে সাক্ষীকে এনেছি, মনে করেন আমি বাদীর সাক্ষী, আপনি আমি বাদীর লয়ার, আপনি বিবাদীর লয়ার, অর্থাৎ বাদী পক্ষ যে সাক্ষী এনেছে সেটার সাক্ষ্য গ্রহণ করাই হলো জবানবন্দি। এই সাক্ষীর সত্য বলছে না মিথ্যা বলছে এটা যাচাই বাছাই করা হয় জেরার মাধ্যমে। জেরা করে কে? অপর পক্ষের আইনজীবী। আচ্ছা, এই সাক্ষীকেই জেরা শেষেও যদি কোনো জবানবন্দি নেওয়া হয় তাহলে আমি আবার পুনর্জবানবন্দি নিতে পারি। এখন একজন সাক্ষীকে কখন লিডিং কোশ্চেন করা যায় না, অর্থাৎ জবানবন্দিতে তাকে লিডিং কোশ্চেন করা যায় না সাধারণত, তবে কয়েকটি ক্ষেত্রে করা যায়। কোন কোন ক্ষেত্রে? যে আপনার নাম তো মিস্টার কাশেম, আপনার বাসা তো অমুক জায়গায়, আপনি তো এই চাকরি করেন, মানে যে বিষয়গুলো স্বীকৃত, অর্থাৎ নাম, ঠিকানা, বা যে বিষয় নিয়ে বিবাদী পক্ষের বাদী বিবাদী কারোর ভিতরে কোনো ডিসপিউট নাই, অর্থাৎ বিরোধ নাই, এই সকল বিষয়ে লিডিং কোশ্চেন করা যায়। এতটুকু পর্যন্ত যতটুকু বললাম, এর ভিতরে কারোর কোনোটুকু অংশে সমস্যা আছে কিনা? কারোর বুঝতে সমস্যা আছে কিনা এতটুকু অংশ? আশা করছি সমস্যা নাই। আচ্ছা, না স্যার, সমস্যা নেই। আচ্ছা, জেরাতে লিডিং কোশ্চেন করা যাবে।
জেরাতে লিডিং কোশ্চেন করা যায়। যেমন ধরেন একটা হত্যা মামলায় আপনি আপনি জবানবন্দি দিলেন যে অমুককে আপনি খুন করতে দেখেছেন। অপরপক্ষের আইনজীবী আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি তো তাকে একটা ছুরি কিনতে দেখছিলেন। এই প্রশ্নের উত্তরের ভিতরে হ্যাঁ না আছে, অর্থাৎ জেরার সময় আপনার লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। আচ্ছা, পুনর্জবানবন্দিটা কখন নেওয়া হয় জানেন? যখন এই জেরা করার সময় নতুন কোনো বিষয় বিবাদী পক্ষ উত্থাপন করে, তখন এই বিষয়ে পুনরায় জবানবন্দি নেওয়া যায়। আবার কোনো একটা বিষয়, যে বিষয়টা আপনি মিস করে গেছেন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রেও পুনর্জবানবন্দি নেওয়া যায়। তাহলে এখন মূল বিষয়টা বুঝতে পারছেন যে কখন একটা একজন সাক্ষীকে আপনার লিডিং কোশ্চেন করা যাবে, কখন করা যাবে না। আচ্ছা, এবার দেখেন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা হয়। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা হয় কত ধারা অনুসারে? সাক্ষ্য আইনের 155 ধারায়। কয় ভাবে? 3 ভাবে। যেমন অর্থাৎ ইনি সুস্থ মস্তিষ্কের কিনা, বা ইনার সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কতটুকু। আচ্ছা, বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন, একজন লেখকের নাম বলেন। লেখক বা যে একজন ভালো মানুষ হিসাবে আমরা সবাই জানি, এমন একজন ব্যক্তির নাম বলেন। এমন কোন ব্যক্তির নাম কেউ জানেন না? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ? হুমায়ুন আহমেদকে আমার পছন্দ না, উনি ভালো মানুষ বলে আমার মনে হয়। অন্য কারোর নাম বলেন, লেখক বাদেই বলেন। আচ্ছা, যাই হোক, আমি ধরে নিলাম শায়েখ আহমদুল্লাহর কথা ধরে নিলাম না, এটা আবার ধর্মীয় দৃষ্টিকোণে চলে যায়। যাই হোক, একজন ভালো মানুষ উনার সাক্ষ্যের যে মূল্য, অন্য আরেকজন যিনি আগে 3 বার চোরের মামলায় উনি সাজাপ্রাপ্ত হয়েছে, বা মিথ্যা সাক্ষ্য দানের জন্য উনি সাজাপ্রাপ্ত হয়েছেন, বা উনি আগে নেশা করার জন্য বা ফেন্সিডিল খাওয়ার জন্য উনাকে ধরা হয়েছে, উনার সাক্ষ্যের মূল্য কি কখনো এক হবে? অর্থাৎ সাক্ষীর সাক্ষ্যগত গ্রহণযোগ্যতা কমানোর জন্য সাধারণত এটা করা হয় যে এই ধরনের প্রশ্ন করা হয় যে আপনি তো আগে এই মামলায় পূর্বে 2-3 বার আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে আদালতে ধরা পড়ছেন। এই ধরনের প্রশ্ন করা যায়, এটা এই সাক্ষীর যে সাক্ষ্যগত গ্রহণযোগ্যতা কতটুকু, এটা যাচাইয়ের জন্য। আচ্ছা, আবার আপনি কোন সাক্ষীকে ঘুষ প্রদান করা হয়েছে কিনা, অর্থাৎ আপনি সাক্ষ্য কিনে এনেছেন কিনা, বা কাউকে টাকা দিয়ে সাজিয়ে এনেছেন কিনা, এইগুলো জানার জন্য এই আপনার 155 ধারায় সাক্ষ্যের ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য চেষ্টা করা হয়। আবার আরেকটা কথা হয়, ধরেন আপনি ওই ব্যক্তি পুলিশের কাছে একরকম সাক্ষ্য স্টেটমেন্ট দিয়েছে, আবার কোর্টে এসে আলাদা কথা বলছে, অর্থাৎ একই কথায় সে 2 রকমের কথা বলছে একই বিষয়ে। এই জিনিসটা প্রমাণের মাধ্যমেও সাক্ষীর গ্রহণযোগ্যতা নষ্ট করা যায়। ঠিক আছে? আচ্ছা,
এই আরেকটা প্রশ্ন দেখেন, কি কি কারণে একজন বিচারক এ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন? আচ্ছা, কি কি কারণে একজন বিচারক হস্তক্ষেপ করতে পারে? যখন দেখেন একজন বিচারক দেখেন যে আইনজীবী যে সাক্ষ্য নিচ্ছে এটা অপ্রাসঙ্গিক, বা এটা ওই সাক্ষীর জন্য মানহানিকর, বা এই সাক্ষীকে বিব্রত করার জন্য, অথবা আদালতের সময় নষ্ট করার জন্য সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, তখন আদালত হস্তক্ষেপ করে এটা বন্ধ করে দিতে পারেন যে না, আপনি এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন না। যেমন কেমন? যেমন ধরেন বলল উনি একটা চুরির মামলায় সাক্ষী দিতে আসছিল, কারণ উনি একটা চুরির মামলায় সাক্ষী দিতে আসতেন। এখন ওনাকে প্রশ্ন করা হলো, আপনি তো আপনার ভাইয়ের সঙ্গে গত বছর মারামারি করে আপনি জেল খাটছিলেন। এই ধরনের প্রশ্ন করা যাবে না, কারণ এই ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় এই বিষয়টা। অথবা দেখা যাচ্ছে উনি আসতে একটা সাক্ষী দিতে কোনো একটা বিষয়ে যে এই জমিটা অমুক দখল করে, উনি সাক্ষী দিতে আসছে, ওনাকে প্রশ্ন করা হলো আপনি তো পাশের বাসার কাশেমের ওয়াইফের সঙ্গে তো আপনার সম্পর্ক ছিল অনেকদিন। এই ধরনের, এই যে তাকে বিব্রতকর অবস্থায় ফেলা বা অপ্রাসঙ্গিক প্রশ্ন করার ক্ষেত্রে আদালত বা বিচারক হস্তক্ষেপ করে এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করতে পারে। আচ্ছা, কোন প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কেন কোন সাক্ষীকে বলতে বাধ্য করা যাবে না? অর্থাৎ আমি সাক্ষ্য দিতে গেছে, একটা প্রশ্ন করছে, কিন্তু আমি এই প্রশ্নটা দিতে আমাকে বাধ্য করতে পারবে না কোন সময়, যদি এটা প্রাসঙ্গিক। আচ্ছা, যখন এই প্রশ্ন কোনো ক্রিমিনাল লায়াবিলিটি তৈরি করে, অর্থাৎ আমাকে প্রশ্ন করা হলো যে আপনি গত মাসে অমুকের থেকে 50,000 টাকা চুরি করেছেন, এটা কি সত্যি? এখন আমি যদি বলি সত্যি, তাহলে এটা আমার উপরে একটা ক্রিমিনাল দায় তৈরি হবে, চুরির একটা দায় তৈরি হবে। সেই জন্য এই সকল ক্ষেত্রে এই বিষয়টা যদি প্রাসঙ্গিক হয়, তাহলেও আমি এটার উত্তর প্রদান করতে বাধ্য না। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা এই অংশটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা আমরা পড়বো বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী কি? বৈরী আবহাওয়া কি বলতে পারবেন? বৈরী আবহাওয়া? যে আবহাওয়া অনুকূলে থাকে না সেটাকে বৈরী আবহাওয়া বলে। আচ্ছা, বৈরী সাক্ষীটাও ঠিক একই রকম, যেই সাক্ষী আপনার আর অনুকূলে নাই, আপনি সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে আসছেন, কিন্তু দেখছেন যে ওই আপনাকে আপনার বিরুদ্ধে বলছে, একে বৈরী সাক্ষী বলা হয়। বৈরী সাক্ষী সবচেয়ে বেশি ঘটে মার্ডার মামলায়, তারপরে অস্ত্র আইনে, এগুলো মানে ক্রিমিনাল ক্ষেত্রে বৈরী সাক্ষীটা বেশি হয়। কারণ কি? ধরেন ক খকে মার্ডার করছে, গ দেখছে, এখন গ সাক্ষী, ক খকে মার্ডার করছে, এখন খয়ের আত্মীয় স্বজন গ কে সাক্ষ্য হিসাবে নিয়ে আসছে, এখন গ এসে সাক্ষ্য দিল যে আমি কিছু দেখি না, আমি জানি না এই বিষয়ে, আমি অবগত না, আমি এই দিন চট্টগ্রাম ছিলাম। এই যে তখন এই যে ক্ষয়ের লোকজন ডেকে আনছে, ক্ষয়ের আইনজীবী এই সাক্ষীকে বৈরী সাক্ষী হিসাবে ঘোষণা করবে। অর্থাৎ বৈরী সাক্ষী সংজ্ঞা হলো যে পক্ষ কোনো সাক্ষীকে উপস্থাপন করে, কিন্তু ওই সাক্ষী তার নিজ পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, তাকে বৈরী সাক্ষী বলে। বৈরী সাক্ষীর সংজ্ঞা বুঝতে কারো সমস্যা আছে কিনা? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন বৈরী সাক্ষীর সাক্ষ্যের মূল্যায়ন করো। বৈরী সাক্ষ্যের সাক্ষ্যগত মূল্য খুবই কম। কেন? কত নম্বর দ্বারা? বুঝি নাই।
দ্বারা প্রশ্ন করা স্যার। হোস্টাইল উইটনেস? জি স্যার। আচ্ছা, এটা হলো আপনার খুব সম্ভবত হোস্টাইল উইটনেস এর এক্সাক্ট সেকশনটা 157 খুব সম্ভবত। আচ্ছা, হোস্টাইল উইটনেস এর এই ইয়েটা দেখেন তো একটু। শুধু 157 বলছে, 154 খুব সম্ভবত। 157 না, দেখেন তো 154 সেকশনটা দেখেন তো। ওই সেকশন যে কোনো পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা। আচ্ছা, হ্যাঁ এটাই আপনার জি স্যার, 154। আচ্ছা, 154 ধারায় এই হ্যাঁ এটাই বই সাক্ষী, ঠিক আছে 154। আচ্ছা, 154 ধারায় এই বৈরী সাক্ষীর সংজ্ঞা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি কোথা থেকে পড়াচ্ছিলাম যেন? বৈরী সাক্ষী থেকে স্যার। আচ্ছা, বৈরী সাক্ষীর কি পড়াইছিলাম? বৈরী সাক্ষীর সংজ্ঞা, তাই তো? জি। আচ্ছা, এই সাক্ষীকে আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন করা যায়। আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন করা যায়, অর্থাৎ এই সাক্ষীকে প্রশ্ন করতে হলে আদালতের অনুমতি লাগবে, অর্থাৎ নিজের সাক্ষীকে নিজেই জেরা করা যাবে। আচ্ছা, এখন বৈরী সাক্ষীর ক্ষেত্রে আরেকটা বিষয় হলো এর সাক্ষ্যগত মূল্যটা খুবই কম। আমি এই সাক্ষ্যগত মূল্য পড়াচ্ছিলাম, এটা জানতে চাচ্ছিলাম যে বৈরী সাক্ষীর সাক্ষ্যগত মূল্যটা খুবই কম, কারণ এটা সহজেই অনুমেয় যে আপনি একজন সাক্ষীকে নিয়ে আসছেন আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সে কোনো কারণ ছাড়া কি কি আপনার বিপক্ষে সাক্ষী দিবে? হয় আপনার সঙ্গে শত্রুতা আছে, না হলে অপর পক্ষ দ্বারা বায়াস, অথবা সে কোনো ঝামেলায় যাইতে চাচ্ছে না বলে সাক্ষ্য দিতে চাচ্ছে না, অর্থাৎ তার সাক্ষ্যগত মূল্য নেই বললেই চলে। এখন নেই বললেই চলে মানে কি? তার মানে সামান্য আছে। সামান্য আছে কখন? যখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সবকিছু দেখে দেখা যাবে যে তার এই অংশটার সঙ্গে এর এই কথাটা হুবহু মিলে যাচ্ছে, তখন অনেক ক্ষেত্রে কোর্ট এটাকে গ্রহণ করতে পারে। কিন্তু এর উপরে ভিত্তি করে কখনোই কোনো সাক্ষী কোনো অপরাধীকে সাজা দেওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আপনাদের একটা বাড়ির কাজ থাকবে, লিখেন বিবৃতি, স্বীকার এবং স্বীকারোক্তির সংজ্ঞা লেখুন। বিবৃতি, স্বীকার এবং স্বীকারোক্তির সংজ্ঞা লিখুন। আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই দেব, কিন্তু সংজ্ঞাটা আপনারা লিখবেন। আচ্ছা, দেখেন, বিবৃতি অর্থাৎ স্টেটমেন্ট। আপনি কোনো একটা বক্তব্য দিয়েছেন, যে মনে করেন একটা জমির মামলায় আপনি এই জমিটা এইভাবে পেয়েছেন, এটাই বিবৃতি, ঠিক আছে? স্বীকার, কোনো একটা বিষয় স্বীকার করে নেয়া, আপনাকে বললো
যে আপনি তো এই জমি ক্রয় করে এই হলো আপনি তো অমুকের কাছে বিক্রয় করে দিয়েছেন, আপনি স্বীকার করে নিলেন হ্যাঁ আমি এই বিষয়টা এটা সত্যি, এটা আমি স্বীকার করি। অথবা ধরেন একটা খুন হয়েছে, অমুককে বলল যে একটা আপনি তো অমুকের কাছে এই চাকুটা বিক্রি করেছিলেন, আপনি বললেন হ্যাঁ আমি বিক্রি করেছিলাম, এটা স্বীকার। আর স্বীকারোক্তি কি? স্বীকারোক্তিটা হলো আপনি আপনার অপরাধ সম্পর্কে আপনি বিবৃতি দিচ্ছেন অপরাধ সম্পর্কে, অর্থাৎ আপনি আমি ক কে খুন করেছি, এটা হলো স্বীকারোক্তি। অর্থাৎ আপনার অপরাধটাকে আপনি নিজ মুখে স্বীকার করে নিচ্ছেন, বা আপনি এটা ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করছেন, বা আপনি কোনো ব্যক্তির সামনে এটা স্বীকার করছেন, বা আদালতের সামনে স্বীকার করছেন, এটাই হলো স্বীকারোক্তি। বিবৃতি, স্বীকার এবং স্বীকৃতি স্বীকারোক্তি বুঝতে পারছেন? স্যার বিবৃতি আর একবার বলবেন প্লিজ। বিবৃতি হলো আপনি মুখ দিয়ে যা বলবেন তাই বিবৃতি। আপনি ওই আপনি যে নালিশি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে দুই পক্ষ মারামারি করছিল, এটাই আপনার বিবৃতি। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আপনি যা বলবেন সেটাই আপনার বিবৃতি। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই স্বীকৃতি এবং স্বীকারোক্তির ভিতরে পার্থক্য আছে। এই পার্থক্যটা ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে। এই পার্থক্যটা আপনারা কোথা থেকে পড়ে নেবেন, সহজ পার্থক্য, মেন এটা আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই পুলিশের কাছে স্বীকৃতি বা স্বীকারোক্তি দেওয়া কথা বলা হয়েছে 25 ধারায়। অর্থাৎ 25 ধারায় বলা হয়েছে যে পুলিশের কাছে যদি কোনো স্বীকারোক্তি দেওয়া হয় তাহলে তা অপ্রাসঙ্গিক। অর্থাৎ আপনি পুলিশের কাছে বললেন, যা বাংলা সিনেমায় যেটা হয় যে আমি অমুককে খুন করেছি, এই এটা গ্রহণযোগ্য না, আদালতের কাছে এটা গ্রহণযোগ্য নয়। এখন পুলিশের কাছে দেওয়া স্বীকৃতিও অনেক সময় গ্রহণযোগ্য হয়। কখন? যখন আপনি পুলিশের কাছে কোনো স্বীকৃতি দিবেন এবং সেই অনুসারে অপরাধের আলামত উদ্ধার হবে, এটা বলা হয়েছে 27 ধারায়, অপরাধের আলামত উদ্ধার হবে। এই আলামত উদ্ধার হওয়া অংশটুকু কোর্ট গ্রহণ করবে, বাকি অংশটুকু গ্রহণ করবে না। ঠিক আছে? অর্থাৎ আপনি বললেন যে আমি অমুককে হত্যা করেছি, এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি বললেন আমি ক কে হত্যা করে ছুরি পাশের ধান ক্ষেতের ভিতরে ফেলে আসতাম, এখন ওই ধান ক্ষেতের ভিতর রেখে গিয়ে যদি ওই ছুরি পাওয়া যায়, অর্থাৎ আলামত উদ্ধার হয়, তাহলে এই অংশটুকু আদালত গ্রহণ করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্নের বাকি অংশটা দেখি। প্রশ্নের বাকি অংশ আছে। আচ্ছা, প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির দ্বারা পুলিশ অফিসারের নিকট অপরাধ স্বীকারোক্তির ফলাফল কি? আচ্ছা, পুলিশের কাছে কোনো স্বীকারোক্তি দিলে সেটা গ্রহণযোগ্য হবে না সরাসরি। আচ্ছা, এখন কোর্টের মাধ্যমে বা ম্যাজিস্ট্রেটের নিকট বা অন্য কারোর কাছে যদি কেউ স্বীকারোক্তি দেয়, ধরেন প্রলোভন দেখানো হলো যে আপনি যদি আপনার অপরাধ স্বীকার করেন তাহলে আপনার যে ফ্যামিলি আছে তারা তো খুব গরিব, এদেরকে 20 লক্ষ টাকা দেওয়া হবে বা এদেরকে একটা বাড়ি দেওয়া হবে। প্রলোভন, প্রতিশ্রুতি এইসব দেখিয়ে যদি কোনো স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে এটা গ্রহণযোগ্য হতে পারে। অর্থাৎ আমাকে লোভ দেখিয়ে নিয়েছে বিধায় আমি ম্যাজিস্ট্রেটের কাছে এই কথা বলেছি, এই অজুহাতে এটা বাতিল হবে না। ঠিক আছে? বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। প্রমাণের দায়িত্ব একটা টপিক আছে আপনাদের, প্রমাণের দায়িত্ব।
এটা কত থেকে কত ধারায় পাবেন? এখান থেকে 101 হ্যাঁ 101 থেকে 100 কত বলেন? 114। 14। হ্যাঁ 108 থেকে 114। 101-এ বলা হয়েছে বার্ডেন অফ প্রুফের কথা, অর্থাৎ প্রমাণের দায়িত্ব কার। প্রমাণের দায়িত্ব হলো 101-এর মূল কথা হলো যে কোনো বিষয় দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে বিষয়টা। আচ্ছা, কি দাবি করলেন? দেখা যাচ্ছে আপনি দাবি করলেন যে আপনি মিস্টার ক্ষয়ের ভিতর আপনি 5 শতক জমি পাবেন। এটা প্রমাণের দায়িত্ব কার? যিনি দাবি করছেন তারই, ঠিক আছে? অর্থাৎ যিনি কোনো বিষয় দাবি করছেন তাকেই বিষয়টা প্রমাণ করতে হবে। আচ্ছা, সেকশন 102, এই 101 থেকে 114 পুরো মুখস্থ করে ফেলবেন। এটা খুবই সহজ, এটা মুখস্থ করা খুবই সহজ। এই দেখছেন না, আমি এতদিন পড়ি না, তাও 101 থেকে 114 মুখস্থ আছে। 114 না, স্টপেল পর্যন্ত মুখস্থ আছে। এই অংশটা মুখস্থ করবেন। আচ্ছা, কোন পক্ষ, এই বার্ডেন অফ প্রুফ অনেক সময় শিফট হয়। কিভাবে শিফট হয়? আপনি একটা কথা বললেন, দাবি করলেন, যখন আপনি আপনার সপক্ষে যুক্তি প্রদান করলেন বা আপনি আপনার সপক্ষে কোনো ডকুমেন্ট দেখালেন, তখন এটা যে সঠিক নাই এটা প্রমাণের দায়িত্ব অপর পক্ষের উপর চলে যায়। অর্থাৎ ধরেন আপনি খুন করেছেন বলে আমি অভিযোগ আনলাম, এটা প্রমাণের দায়িত্ব আমার। আমি যখন বলবো যে উনি ছুরি কিনেছিল, এই কিনেছিল, উনি ছুরি কিনেছে, রাতে বাসায় গেছে, ওনার ওয়াইফের সাথে ওনার কলহ হয়েছে, এটা পাড়া প্রতিবেশী শুনেছে, এ থেকে অনুমান করা যায় যে তাকে খুন করা হয়েছে। এই যে এখন এটা শিফট হয়ে যাবে যে আপনার সাথে ঝগড়া হয়েছে ঠিকই, কিন্তু আপনার সাথে কোনো, আপনি তাকে খুন করেন নাই। এই বার্ডেন অফ প্রুফ শিফট হয়, ঠিক আছে? আচ্ছা, এখন সেকশন 102-এ বলা হয়েছে যে যদি কোনো পক্ষ হেরে যায় কোনো মামলায়, তাহলে তাকে প্রমাণ করতে হবে, হেরে যায় না ঠিক, যদি কোনো পক্ষই সাক্ষ্য না দেয়, ধরেন দুই পক্ষের এক পক্ষ কোনো সাক্ষ্য দেয়নি বা কোনো জিনিস প্রমাণ করেনি, তাহলে যে পক্ষ হেরে যাবে তাকেই প্রমাণ করতে হবে যে সে কেন জিতত বা সে কেন এই জিনিসটা পাবে। বুঝতে পেরেছেন? সেকশন 102। সেকশন 102টা বুঝতে পেরেছেন কিনা? স্যার আরেকটা উদাহরণ একটু যদি দিতেন ভালো হতো। আমার আর আপনার ভিতরে একটা মামলা চলছে, আমার এবং আপনার ভিতরে একটা মামলা চলছে। এখন আমিও কোনো কিছু প্রমাণ করিনি, আপনিও কোনো কিছু প্রমাণ করেননি। এখন কোর্ট আপনাকে হারিয়ে দিয়েছে। এখন ধরেন এই বিষয়টা নিয়ে আমরা আপিল করলাম, আপনি আপিল করলেন, আপনাকে হারিয়ে দিয়েছে, আপনি আপিল করলেন, তখন আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি কেন জিততেন, অর্থাৎ আপনার কেন আপনার পক্ষে রায় আসা উচিত ছিল। এখানে আমার প্রমাণের কিছু নাই। বুঝতে পারছেন? এবার মানে যে হারবে তাকে প্রমাণ করতে হবে। তাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ বার্ডেন অফ প্রুফ তার উপরে চলে যাবে তখন। ওকে ওকে। আচ্ছা, বার্ডেন অফ প্রুফ 103 ধারায় যেটা বলেছে সেটা হলো কারোর বিশেষ জ্ঞানের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে তাকেই তা প্রমাণ করতে হবে। আচ্ছা, ধরেন আপনাকে কেউ মারতে গেছে, আপনি তাকে মেরে ফেলছেন, সেলফ ডিফেন্স দাবি করতেছেন। এখন এই সেলফ ডিফেন্স যে আপনি করছেন, এখন এটা আপনাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ আপনার জ্ঞানের মধ্যে যেটা আছে এটা আপনাকেই প্রমাণ করতে হবে। আচ্ছা, 104-এ যেটা বলছে সেটা হলো কোনো বিষয়ে সাক্ষ্য গ্রহণ করার জন্য, কোনো বিষয়ে সাক্ষ্য গ্রহণ করার জন্য যদি কোনো বিষয় প্রমাণ করতে হয় তাহলে তাকেই তা প্রমাণ করতে হবে, অর্থাৎ যিনি সাক্ষ্য দিচ্ছেন তাকেই তা প্রমাণ করতে হবে। একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। ডাইং ডিক্লারেশন শুনেছেন?
ডাইং ডিক্লারেশন কি জানেন? জি না স্যার, জানি না। ডাইং ডাইং ডিক্লারেশন হলো কোনো ব্যক্তি মৃত্যুর আগে তার মরার কারণ সম্পর্কে যদি কাউকে বলে যায়, এটাকে ডাইং ডিক্লারেশন বলে। ডাইং ডিক্লারেশন হইতে হলে তিনটা জিনিস প্রমাণ করতে হয়। ওই ব্যক্তিটা মারা যাবে, ওই ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে কাউকে বলে যাবে, এই দুইটা জিনিস প্রমাণ করতে হয়। আচ্ছা, এই ডাইং ডিক্লারেশন দিতে হলে ওই ব্যক্তিকে মারা যাইতে হবে, এটা একটা শর্ত। এখন আপনার কাছে ওই ব্যক্তি মৃত্যুর কারণ বলে গেছে, এখন আপনাকে যদি এটা ডাইং ডিক্লারেশন হিসাবে বলতে হয় তাহলে আপনাকে আগে প্রমাণ করে নিতে হবে যে এই ব্যক্তিটা মারা গেছে। অর্থাৎ কোনো একটা বিষয়কে আদালতে গ্রহণ করার জন্য যদি কোনো বিষয় প্রমাণ করতে হয় তাহলে আপনি এই যে সাক্ষ্য দিচ্ছেন আপনাকে এটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা বিষয়টা? স্যার আচ্ছা, জি স্যার। 105-এ বলছে জেনারেল এক্সেপশনের কথা। 103 আর 105-এর ভিতরে বেশ সিমিলার বিষয় আছে। 105-এ ডিরেক্ট জেনারেল এক্সেপশনের কথা বলে দিয়েছে। অর্থাৎ আপনি যদি দণ্ডবিধির কোনো জেনারেল এক্সেপশন অর্থাৎ সেলফ ডিফেন্স এর দাবি করেন, বা আপনি যদি দাবি করেন যে আমি হলো গিয়ে সুস্থ মস্তিষ্কে ছিলাম না, আপনি কোনো বিষয় দাবি করলে আপনি ডিফেন্স নিলে এটা আপনাকেই প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 106 যদি কোনো বিষয় কারোর পার্টিকুলার নলেজের ভিতর থাকে তাহলে তাকে তা প্রমাণ করতে হবে। অর্থাৎ মনে করেন আপনি টিকিট কেটেছেন, ঠিক আছে? এখন টিকিটটা হারিয়ে গেছে, এখন টিটি এসে বলল যে আপনার টিকিট কই? আপনি বলেছেন যে আমার টিকিট ছিল, এটা হারিয়ে গেছে। এই বিষয়টা আপনার টিকিটটা হারিয়ে গেছে এটা তার কারোর জানার কথা না, আপনিই জানবেন। অর্থাৎ আপনার জ্ঞানের ভিতরে এই অংশটা আপনাকেই প্রমাণ করে নিতে হবে। আচ্ছা, 108 এই 107 বলছে কোন দলিল যদি 30 বছরের পুরাতন হয় এবং সেই দলিল যদি যথাযথ ব্যক্তির বা যথাযথ কাজ থেকে আসে তাহলে সেটাকে সত্য বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ কি, ধরেন আমার বাড়ির দলিল, এটা 30 বছরের পুরাতন, মনে করেন এখন 25 সাল, মনে করেন 1965 সালের এই দলিলটা আমার কাছে ছিল, এই দলিলটা রেজিস্টার্ড হোক আর না হোক এই দলিলটা সঠিক বলেই ধরে নেওয়া হবে। কিন্তু এটা যে সঠিক না এটা বলারও সুযোগ আছে, কিন্তু কোর্ট ধরেই নিবে যে এটা সঠিক। আচ্ছা, 108-এ যেটা বলছে যে কেউ যদি 7 বছর নিখোঁজ থাকে তাহলে তাকে আচ্ছা সরি, আমি 107-এ একটু ভুল উদাহরণ দিয়েছি। এটা যদি এই যে 107-এ কোনো ব্যক্তি যদি 30 বছরের মধ্যে জীবিত থাকে তাহলে তাকে জীবিত ধরা হবে, এবং কেউ যদি তাকে মৃত দাবি করে তাহলে তাকেই তা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাকে 30 বছরের ভিতরে, মনে করেন 2000 সালে আমাকে ঢাকা শাহবাগে দেখা গেছে, এখন আপনি কেউ জানেন আমি কোথায় আছি, এখন আপনি এসে বললেন এই লোকটা মারা গেছে, এই 25 বছর তাকে দেখা যায় না, এই লোকটা মারা গেছে, তাহলে আপনাকেই সেটা প্রমাণ করতে হবে। আর আমি আগে যে উদাহরণটা দিয়েছিলাম ওটা সেকশন 90-এর উদাহরণ চলে গেছিল, 30 ইয়ার্স দলিল। আচ্ছা, 108-এ এখন কোনো ব্যক্তিকে 7 বছর দেখা যায়নি, 7 বছর দেখা না গেলে কেউ এসে যদি দাবি করে যে এই ব্যক্তি বেঁচে আছে তাহলে তাকে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ মনে করেন 2016 সালের পরে আমাকে আর দেখা যায়নি, 2015 সালে দেখা গেছিল, এখন কেউ যদি বলে যে না এই লোকটা এখনো বেঁচে আছে তাহলে তাকেই প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর সেকশন 112, আচ্ছা 111টা বলে দিই
যিনি আপনার ডোমিনেটিং পজিশনে থাকবে তাকেই বিষয়টা প্রমাণ করতে হবে। এটাই সংক্ষেপে একটু বলে দিই। মনে করেন আমি লয়ার, আমার ক্লায়েন্টের জমি আমি ক্রয় করেছি। এখন সে তো যদি দাবি করে যে আমি তার কাছ থেকে জোর করে বা সুযোগ বুঝে জমিটা নিয়ে নিয়েছি, সেই দাবি করলেও আমাকে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ যে শক্তিশালী বা যে ক্ষমতাবান তাকেই এটা প্রমাণ করতে হবে যে আমি এই কাজ করি নাই। আবার ডাক্তার একটা রোগীকে অপারেশনের কথা বলে যে আপনার আমি এই অপারেশন করে দেব, কিন্তু আপনার ভিটে বাড়ি আমাকে লিখে দিতে হবে। এই যে ভিটা বাড়ি লিখে দিতে হবে, এই উনি যদি এই ওই রোগী যদি এই দাবি করে, তাহলে এই ডাক্তারকে প্রমাণ করতে হবে না আমি এই ধরনের কোনো কাজ করিনি, উনি স্বেচ্ছায় দিয়েছেন। আচ্ছা, 112 হলো কোনো মহিলার যদি কোনো পুরুষের সাথে বিয়ে হয় এবং ডিভোর্স হওয়ার কত দিনের মধ্যে জানেন? এটা 280 দিনের মধ্যে। যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ডিভোর্স হওয়ার না, বিয়ে হওয়ার 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান গ্রহণ করে তাহলে সেটা বৈধ সন্তান বলে ধরে নেওয়া হবে। এই 280 না, সরি 180 দিনের মধ্যে যদি কোনো হ্যাঁ না না স্যার, স্যার, ঠিক আছে। 280, তাই না? জি স্যার। বা হওয়ার 280 দিনের মধ্যে, 180 না সরি 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে ধরে নিতে হবে যে সে বৈধ সন্তান। এ বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না। ঠিক আছে? ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি যতটুকু পড়ালাম এটুক নিয়ে কারোর কোনো প্রশ্ন, কোনো কিছু আছে? বলেন, কারোর কোনো ইয়ে আছে কিনা, প্রশ্ন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। নেক্সটে আবার দেখা হবে আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকে এত সুন্দর ক্লাস উপহার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। স্যার